তো এই সমীকরণের আমাদের মূলদ্বয় এখানে বলে দিছে আলফা কমা বিটা। সো এখন বলো, এখন আলফা প্লাস এই বিটার মান কি হবে? 6/4। হ্যাঁ, এটা হবে 6/4 বা 3/2। আর এটা? এটা হবে 1/4। হ্যাঁ, এটা হবে 1/4। ওকে, বাট এখন তো আমাদের শুধুমাত্র আলফা প্লাস বিটা অথবা আলফা বিটার মান আমাদের তো এখানে জেনে লাভ নেই, আমাদের এই দুইটার মান বের করতে হবে। সো আমরা যদি এটাকে একটু সাজাই লিখি যে আলফা প্লাস বিটা 1 প্লাস আলফা 1/বিটা। সো এইখানে তো আলফা প্লাস বিটা, আর এইখানে তোমার নিচে হচ্ছে আলফা বিটা, আর উপরে লসাগু করলে হবে আলফা প্লাস বিটা। সো এখন এখানে মান বসাও। আলফা প্লাস বিটার মান হচ্ছে 3/2, আলফা ইন্টু বিটা এর মান হচ্ছে 1/4, আর এইখানে হচ্ছে 3/2। সো এটা একবারে ক্যালকুলেটর দিয়ে একবারে এ করো, তাহলে এখানে হচ্ছে 1.5 প্লাস উপরে 1.5, নিচে হচ্ছে 1/4। সো এটা হচ্ছে 15/2। আর একটা কি, এই দুইটার গুণফল, সো আলফা প্লাস 1/বিটা, আর একটা হচ্ছে বিটা প্লাস 1/আলফা। সো এটাকে এখন গুণ করো। আলফা বিটা এইখানে হবে 1, এইখানে হবে 1, আর এইখানে হচ্ছে 1/আলফা বিটা। ওকে, তাহলে আলফা ইন্টু বিটার মান হচ্ছে 1/4, এইখানে হচ্ছে 2, আর এখানে 1/আলফা বিটা দিলে কি আসবে এখানে? শুধুমাত্র 4 আসবে না? এটা বুঝছো? হুম। হ্যাঁ। সো এটা আসে 25/4। ওকে, সো এখন সমীকরণ 1 থেকে সো এটা কি আসবে? x² মাইনাস এক্স ইন্টু 15/2 প্লাস 25/4। সো এটাই হচ্ছে এখানে অ্যান্সার। তো এখন এটাকে তুমি আবার 4 দ্বারা গুণ করে দাও, মানে তুমি যদি এখন এখানে লসাগু করো, এখানে লসাগু আসবে কত? 4, এইখানে হবে 4x², এখানে 4 দ্বারা গুণ করলে এখানে থাকবে 2, তার মানে 30x, আর এখানে 25, আর এখানে 4 তো ওইদিকে গিয়ে 0 হয়ে যাবে। সো এটা হচ্ছে 4x² মাইনাস 30x প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এই লাইনটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে তোমার যদি মূল দেওয়া থাকে সমীকরণ লিখবা কিভাবে, এটা এটা বোঝাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, এখন দেখো, এখন এখানে বলছে 2x³ মাইনাস 2x² মাইনাস 3x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, এবং এখানে বলছে যে সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক। এখন এখানে মূল এবং সহগের মধ্যে সম্পর্ক বলতে ওই যে আমরা একটু আগে যেগুলো শিখে আসলাম না, এই যে এইগুলাই মূলত বের করতে বলছে। এখানে মূল কোনগুলো? আলফা বিটা গামা মূল না? আর সহগ কোনগুলো? এ বি সি, এগুলোই তো সহগ। এ বি সি তো সহগ এখানে। সো এখানে মূলত এই যে আলফা প্লাস বিটা প্লাস গামা অথবা আলফা ইন্টু বিটা ইন্টু গামা, এগুলোর মানে এখানে বের করতে বলছে। তো এর যদি এটা যেহেতু একটা ত্রিঘাতী সমীকরণ, সো এর তিনটা সমাধান কি হবে? আলফা
বিটা এবং গামা। সো এখন একটা একটা করে বলো, এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা এটার মান কি হবে? এটা হবে এটা হবে ওয়ান। হ্যাঁ, এটা হচ্ছে 2/2 বা 1। ওকে, এরপরে আমাদের আর একটা কম্বিনেশন সম্ভব, দুইটার করে গুণ করে তাদের যোগফল আলফা বিটা। আর একটা হচ্ছে বিটা গামা, আর একটা হচ্ছে গামা আলফা। So, এটা কি হবে? এটা হবে -3/2। ওকে, এরপরে আরেকটা কম্বিনেশন সম্ভব, আলফা বিটা গামা। এটা, এটা হবে শুধু 3। হ্যাঁ, এটা হচ্ছে এখানে মাইনাস, আবার -6/2 দিলে 3। ওকে, সো এটাই অ্যান্সার। আচ্ছা, এখন 5x⁴ -8x³ প্লাস x² প্লাস 2x+4। সো এখানে মূল এবং সহগের সম্পর্ক। তো এখন এইখানে মূল, এখানে কয়টা হবে? চারটা, আলফা বিটা গামা ডেল্টা। ওকে, সো এইখানে শুরুতে আছে আলফা বিটা গামা ডেল্টা। এটা কি হবে বলো? এটা হবে 8/5। হুম। আচ্ছা, এরপরে আরেকটা কম্বিনেশন সম্ভব, সেটা হচ্ছে দুইটা দুইটা করে গুণ করে তাদের যোগফল। সো এখানে ছয়টা মান আসবে, এটা এমনিতে মাথায় রাখবো। সো এখানে কিভাবে ছয়টা আসে এটা আমরা বুঝতাম যদি আমরা বিন্যাস এবং সমাবেশ যে চ্যাপ্টারটা আছে ওইটা পড়তাম। সো বিন্যাস এবং সমাবেশে এগুলো আছে কিন্তু, সো এগুলো আমাদের শর্ট সিলেবাস যেহেতু নাই, সো এটা আমরা এখন এখানে এখানে পড়বো না। ওকে, সো এখন এখানে সম্ভব প্রথমে আলফা বিটা, তারপর বিটা গামা, তারপর গামা ডেল্টা, তারপরে হচ্ছে আলফা গামা আলফা ডেল্টা, এরপর আরেকটা সম্ভব বিটা ডেল্টা। সো এই ছয়টা এখানে সম্ভব। হ্যাঁ, এখন এটার মান কি হবে? এটা হবে 1/5। হ্যাঁ, এটা হবে 1/5। ওকে, তো এখন এখানে আরেকটা জিনিস আরেকটা জিনিস এখানে জানতে হবে, এটা হচ্ছে যে এটাকে কিন্তু সামেশন অফ আলফা বিটাও বলা হয়। মানে এখানে সামেশন অফ আলফা বিটা বলতে এখানে বুঝাইছে যে আলফা বিটা মানে দুইটা দুইটা করে গুণফল নিয়ে সবগুলার যোগফল, এটাকে বলে সামেশন অফ আলফা বিটা। এটা বুঝছো? হ্যাঁ, যেমন আমি এইটাকেও কিন্তু সামেশন অফ আলফা বিটা লিখতে পারবো। এখন তোমার যে এখানে সামেশন অফ আলফা বিটা থাকবে শুধুমাত্র তা না, এটাকে সামেশন অফ, তোমার যদি এখন যদি বিটা গামা লিখে দেয় তাও সেম জিনিসই বুঝাবে। তারপর সামেশন অফ যদি গামা আলফা লিখে দেয় তারপরে সেম জিনিসই বুঝাবে। তো এখানে সামেশন অফ আলফা বিটা বলতে এখানে বোঝাচ্ছে দুইটা করে গুণফল নিয়ে সবার যোগফল। ওকে, আচ্ছা, আর এখানে এখানে কি সম্ভব যে তিনটা করে গুণফল নিই। সো একটা হবে আলফা বিটা গামা বিটা গামা ডেল্টা, এরপরে আলফা বিটা ডেল্টা, এরপরে আলফা গামা ডেল্টা। ওকে, এখন এটা কি হবে বলো?
এটা হবে -2 / 5। -2 / 5। এখন তুমি এটাকে সামেশন অফ আলফা বিটা গামা, অথবা তুমি সেম ভাবে এটাকে সামেশন অফ সামেশন, চিহ্নটা তো বলে, তুমি এটাকে সামেশন অফ, মানে তুমি যে কোনো একটা চাইলে লিখতে পারো, আলফা বিটা ডেল্টা, কোনো এখানে সমস্যা নেই। এখন তুমি এখানে তোমার যে কোনো তিনটার এই গুণফল দিয়ে যদি সামেশন দেয়, এটা বোঝায় যে তিনটা করে নিয়ে এই গুণফল নিয়ে সবার যোগফল এখানে বোঝায়। সো এটা কত হবে? -2/5। সো এগুলো কিন্তু ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। সো আমাদের এটা একটা গেল, এটা একটা গেল। এরপরে এরপরে সবারই গুণফল আলফা বিটা গামা ডেল্টা, এটা কি হবে? এটা হবে 4/5। হুম, এটা হবে 4/5। ওকে, সো এই জিনিসগুলা এই বোঝা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের ম্যাথের ক্ষেত্রে অবশ্যই লাগবে। সো এই ম্যাথ এবং এমসিকিউ, আমরা যখন এমসিকিউ করব তখন এখানে অনেক শর্টকাট এবং কম সময়ে এমসিকিউ করা যায় যদি তুমি এগুলা মাথায় রাখতে পারো। ওকে, খেয়াল করো, উৎপাদক পদের সাহায্যে x² -7x+12 এই সমীকরণের সমাধান করতে বলছে। সো এখন এইখানে একটা কাজ করবা, তুমি আগে এটা সমাধান বের করে নাও। সো এখানে একটু, মানে তোমার প্রথমে ব্যাক ক্যালকুলেশন করতে হবে। সো এটা তুমি যদি অ্যান্সার বের করো, তাহলে দেখবা যে আসবে ফাংশন অফ 3, এবং মানে একটা অ্যান্সার আসবে 3, একটা আসবে 4। সো এখন তোমার এটা কাজ কি মূলত, তুমি এখানে ফাংশন অফ 1 বের করবা, ফাংশন অফ 2 বের করবা, ফাংশন অফ 3 বের করবা। এখানে আমরা মূলত করবোটা কি, তুমি প্রথমে এটা অ্যান্সার বের করে নেবা। এরপরে তোমার ফাংশন অফ 3 সমান তো 0 আসবেই না, ফাংশন অফ 3 সমান তো 0 আসবে। সো হ্যাঁ, এখন এখানে কাজ হচ্ছে, তোমার যদি ফাংশন অফ 3 সমান 0 আছে, এর একটা উৎপাদক কি হবে বলো তো? একটা উৎপাদক তো x - 3 হবে না? হ্যাঁ, ওকে, সো তুমি তো জানো আগে থেকে যে তোমার অ্যান্সার 3 আসছে, মানে তোমার একটা উৎপাদক x - 3 বা ফাংশন অফ 3 সমান 0 আসবে। সো তোমার তো এটা 0 আসবে, তুমি জানো আগে থেকে। সো এখন অন্য আর যে কোনো দুইটা বের করে দেখাবা যে এইগুলা 0 আসতেছে না, মানে ওইগুলো অ্যান্সার হবে না। সো তুমি এই দুইটা এমনিতে এখানে এখানে বের করে দেখাই দিবা। সো এটা আসে কত, 13 -7 6, মানে এটা নট ইকুয়াল টু 0। আরেকটা আসবে কত, 4 -14 12, 16 আর 14 2, মানে নট ইকুয়াল টু 0। আর এইটা যেহেতু 0 আসতেছে ফাংশন অফ 3, তার মানে আমার x - 3 একটা উৎপাদক। এটা তো এই বুঝছো, মানে তুমি অ্যান্সার প্রথমে বের করবা, যেটা অ্যান্সার হবে সেটা তো ওর জন্য ফাংশন তো 0 হবে, আর দুইটা এমনিতে বের করে এখানে দেখাই দিবা যে যেহেতু এগুলো 0 আসতেছে মানে এইসব অ্যান্সার না, আর যেটা 0 আসতেছে ওইটা আমার অ্যান্সার। অতএব x - 3 কি হবে? প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। ওকে, আচ্ছা, আর এই মডার্ন ফিজিক্স থেকে দুইটা সৃজনশীল আসছে, এই দুইটাই পারছো তো না? আর ওইখানে আমাদের মডার্ন ফিজিক্সের কিন্তু
বেশ কয়েকটা টপিক স্কিপ যে করছিলাম, কারণ আমি শুধু সৃজনশীলের টপিক গুলাই পড়াইছিলাম, ওইগুলোর মধ্যেই তো আসছে না। হ্যাঁ, আচ্ছা, কিন্তু তারপরে মডার্ন ফিজিক্স এখনো চ্যাপ্টার শেষ হয়নি, কিন্তু আমাদের আরো আরো আমাদের থিওরি ডেভেলপমেন্ট করার জন্য বা আরো একটু ভালোভাবে ওই চ্যাপ্টারটা জানতে হবে। আমরা সবকিছুই এখন পর্যন্ত পড়ি নাই। যেমন ওইখানে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আছে, তারপর ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য আছে, তারপর আমাদের যে কৃষ্ণ বস্তু আছে, এরকম আরো আরো বেশ কয়েকটা টপিক আছে, এগুলো এখন পর্যন্ত পড়ানো হয় নাই। ওইগুলো আমরা আবার পড়বো, এখন সমস্যা নাই। বাট এই যেগুলা পড়াইছিলাম ওইগুলা থেকেই মূলত ওই চ্যাপ্টারে সৃজনশীল আসে। এর এর বাইরে আর কোনো সৃজনশীল টপিক নাই ওই চ্যাপ্টারে। ওকে। আচ্ছা, তো এখন যদি x-3 যদি এটার একটু উৎপাদক হয়, সো আমরা এখানে লিখবো কিভাবে? x² -7x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। সো এখন এগুলো ব্যাক ক্যালকুলেশন করা আশা করি জানো। এগুলো তো 6-7 আছে মেবি। x-3 একবার লিখবে, আবার x-3 লিখবে। এই নিয়মটা জানো না? জানি। ওকে, সো এখন এখানে x² মিলানোর জন্য এখানে x দেওয়া লাগবে, সো এখানে কি হবে? x² -3x। আচ্ছা, এখন আমাদের x² মিলছে, 3x মিলছে, তো আছে আমাদের 7x। তো এখানে 7x মিলানোর জন্য এখানে কত দ্বারা এখানে গুণ করা লাগবে? আর একটা x-3 এর সাথে -4 দ্বারা না? হ্যাঁ, তো এখন এখানে দেখো আবার গুণ করো, -4x প্লাস 12। দেখো তোমার ওইটা মেইন সমীকরণটা মিলে গেছে। তো এখন আমরা এখান থেকে কি পাবো? x-3 তো আমরা আগে থেকেই জানি, আর একটা পাবো x-4 ইজ ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটার তাহলে সমাধান কি হবে? একটা হবে x ইজ ইকুয়াল টু 3, আর একটা আছে x ইজ ইকুয়াল টু 4। সো এটাই মূলত উৎপাদকের সাহায্যে সমাধান। নিয়মটা বুঝছো? হুম, বুঝছি। ওকে, এখন এরপরে বলছে যে দেখাও যে এ ইজ ইকুয়াল টু বি না হলে সমীকরণের মূলগুলি বাস্তব হতে পারে না। ওকে, সো আগে আমরা সমীকরণটা লিখি। আর আর এই কণিক কিন্তু অবশ্যই ভালোভাবে রিলেশন দিয়ে যাবে, কারণ এখানে তো কণিক থেকে দুইটা সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেহেতু আমাদের সবগুলা চ্যাপ্টার শেষ হয় নাই। সো যেগুলা চ্যাপ্টার হয়েছে ওগুলো একদম 100% শেষ করে যাবা, যাতে ওইখান থেকে কোনো প্রশ্ন মিস না যায়। ওকে, 2x² -2 a প্লাস বি ইন্টু এক্স a² b²। এখন এই যে সমীকরণের, যে এখানে যে প্রশ্নে বলছে সমীকরণের মূলগুলি বাস্তব হতে পারে না, একটা সমীকরণের মূলগুলো বাস্তব হবে না অবাস্তব হবে না সমান হবে, আমরা এটা কিসের মাধ্যমে বের করব? নিশ্চয়ক। এটা কিন্তু আমাদের নিশ্চয়কের মাধ্যমে বের করতে হবে। সো এখন তুমি এই সমীকরণের নিশ্চয়কটা বের করো। So, আমরা এখানে নিশ্চয়ককে লিখি ডি দ্বারা। ডি সমান এখানে কি হবে? ডি এর সূত্র কি ছিল? b² - 4ac। হ্যাঁ, এখন এখানে বি বলতে কোনটা? বি বলতে হচ্ছে 2 × a + b। না, -2 × a + b, এখানে মাইনাস আসবে। সো এটা হচ্ছে -2 a + b, এই পুরোটার উপরই স্কোয়ার -4, এ বলতে 2, সি বলতে a² + b²। বুঝছো? হ্যাঁ, বুঝছি।
ওকে, সো এখন এখানে বর্গ করো। এ স্কোয়ার বি স্কোয়ার, আর একটা আছে 2ab, আর এইখানে আছে 8a স্কোয়ার বি স্কোয়ার। ওকে, সো এইখান থেকে তুমি যদি গুণ করো 4a স্কোয়ার 4b স্কোয়ার প্লাস 8ab, আর এইখান থেকে -8a স্কোয়ার -8b স্কোয়ার। সো আমাদের এখানে কি আসতেছে? হুম, এখানে আসবে -4a স্কোয়ার 8ab -4b স্কোয়ার। সো তুমি যদি এখান থেকে 4 কমন নাও, এখানে আসে a স্কোয়ার, এইখানে থাকবে -2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে সো একটু ওকে। এখন এখানে এখানে খেয়াল করো। সো এটা তো এরকম হচ্ছে, তাহলে এখানে হচ্ছে -4a - b স্কোয়ার। ওকে, সো এখন তুমি বলো, যদি a ইজ নট ইকুয়াল টু b হয়, যদি এইটা হয়, তাহলে নিশ্চয়কের মান এই কিরকম হবে বলো দেখি। একটা জিনিস তুমি খেয়াল করো এইখানে -4, এই যে এই বহুপদী চ্যাপ্টারে কিন্তু বেশ কিছু বাংলা ভাষা লেখা লাগে, এগুলো তুমি যখন আমরা ম্যাথ করব বা যখন সৃজনশীল করব তখন বুঝতে পারবা। এখানে ম্যাথের শেষে বেশ কিছু বাংলা ভাষা লিখতে হয়, সো এইগুলা খুবই ভালোভাবে এবং এখানে মানে এ- একদম সুন্দরভাবে লিখতে হবে, যাতে স্যার যাতে এগুলো ভালোভাবে বুঝতে পারে। ওকে, সো এখন আমরা এখানে কি লিখবো? দেখো এখানে বলছে যে এ ইজ ইকুয়াল টু বি না হলে বাস্তব হতে। তো এখন এখন এইখানে এখন দেখো, যদি এখানে তো একটা স্কোয়ার আছে, যদি এ ইজ নট ইকুয়াল টু বি হয়, তাহলে এই তোমার ভিতরের মানটা, এটা তোমার প্লাসও হইতে পারে যদি এ বড় হয়, অথবা এটা মাইনাসও হইতে পারে যদি এ ছোট হয় না। মানে এরা দুইটা যদি অসমান হয়, তাহলে ভিতরের মানটা মানে a - b এর মান প্লাস অথবা মাইনাস যে কোনো একটা হইতে পারে। বাট এর উপরে যেহেতু স্কোয়ার আছে, তো স্কোয়ার থাকার এই কারণে এই মানটা সবসময় কি হবে বলো তো? সবসময় কিন্তু প্লাসই হবে পজিটিভ। না। আবার সামনে কি আছে, -4 গুণ আকারে আছে, তাহলে এই পুরো এই তোমার জিনিসটা অলওয়েজ কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। নেগেটিভ। এটা এই জিনিসটা তো আশা করি ক্লিয়ার। ওকে, সো যদি এ এবং বি অসমান হয়, নিশ্চয়কের মান সবসময় ঋণাত্মক। নিশ্চয়কের মান ঋণাত্মক মানে কি? মূল দুইটা কি হবে? অবাস্তব হবে বা জটিল হবে, বুঝছো? হুম, বুঝছি। ওকে, আচ্ছা, এখানে নিশ্চয়কের মান সবসময় নেগেটিভ, সো
এখানে কিন্তু পরীক্ষা খাতায় আবার নেগেটিভ লেখা যাবে না এখানে, অবশ্যই ঋণাত্মক লিখতে হবে। এখন মূলগুলাকে, এখন এইখানে যদি তোমার এটা বাস্তব হইতে চায়, তাহলে এর একমাত্র ওয়ে হচ্ছে এটাকে জিরো বানায় দেওয়া। এটা বুঝছো? কারণ তোমার এটা তো পজিটিভ হওয়ার কি কোনো চান্স আছে? এই যে নিশ্চয়কের মানটা, না। নিশ্চয়কের পজিটিভ হওয়ার কিন্তু কোনো চান্স নাই। এটাকে একমাত্র জিরো বানাইলেই আমাদের মূলগুলা বাস্তব হওয়া সম্ভব। তাহলে এটাকে জিরো বানানোর জন্য এ ইজ ইকুয়াল টু বি, তো এখানে দেয়া লাগবে না। সুতরাং এ ইজ ইকুয়াল টু বি হলে নিশ্চয়ক শূন্য হবে এবং মূলগুলি বাস্তব হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, সো এগুলা এই বাংলা ভাষা লিখতে হবে। এখন তোমার যদি সময় থাকে তুমি আরো লিখতে পারো যে এইখানে নিশ্চয়কের ধনাত্মক হওয়ার কোনো সুযোগ নেই, তো সেই ক্ষেত্রে নিশ্চয়কে অবশ্যই শূন্য হইতে হবে। মূলগুলোকে বাস্তব হতে হলে নিশ্চয়কে অবশ্যই শূন্য হতে হবে। আবার নিশ্চয়ক শূন্য হতে হলে এ ইজ ইকুয়াল টু বি হইতে হবে। সুতরাং এ ইজ ইকুয়াল টু বি হলে নিশ্চয়ক শূন্য হবে এবং মূলগুলি বাস্তব হবে। এখন এত বড় লেখা লাগে না। এখন তুমি যদি লিখতে চাও, তোমার হাতে যদি সময় থাকে তাহলে লিখতে পারো, আর না থাকলে জাস্ট এইটুক লিখলেই হবে। এবং এই লেখাটা অবশ্যই লিখতে হবে, এই বাংলা ভাষাটুকু অবশ্যই লিখতে হবে। খালি এই তোমার নিশ্চয়ক এই যে পর্যন্ত যদি বের করে দিয়ে আসো, তাহলে 1 নাম্বার অথবা 2 নাম্বার কিন্তু এখান থেকে কেটে দিবে। ওকে, যদি এ বি সি মূলদ এবং এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো হয়, তবে দেখাও যে এই সমীকরণের এই সমীকরণের মূলগুলি মূলদ হবে। এখন মূলগুলি মূলদ এটা হওয়ার শর্ত কি ছিল বলো তো? এটা হওয়ার শর্ত ছিল যদি কি বলো? নিশ্চয়ক যদি জিরোর থেকে বড় হয় আর পূর্ণবর্গ হয়। হ্যাঁ, তাহলে ডি হইতে হবে পূর্ণবর্গ সংখ্যা। ওকে, সো ডি হইতে হবে এইখানে পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, তো এখন আমরা যদি এটার নিশ্চয়ক যদি বের করি, এটার তোমার নিশ্চয়ক হবে কত? নিশ্চয়ক হচ্ছে সি প্লাস এ মাইনাস বি এর উপরে স্কোয়ার মাইনাস 4 বি প্লাস সি মাইনাস এ। এটা এ এর মান আর সি এর মান হচ্ছে এ প্লাস বি মাইনাস সি। ওকে, আচ্ছা, এটার আর মেবি 4 থেকে 5 মিনিট আছে, সো আমরা এরপরে আরেকটা লিঙ্ক দেবো। এখন একটা পর্যন্ত পড়ি। ওকে, সো এখন এইখানে খেয়াল করো, এখন এখানে বর্গ করা লাগবে। কি ব্যাপার? এক্স, ও হ্যাঁ, এই এখন আমরা একটা এখানে কাজ করে নিব। এখানে খেয়াল করো, এই যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু তো জিরো দেওয়া না, এই যে এখানে তো প্রশ্নের মধ্যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো দেওয়া। সো আমরা এখানে সবগুলাকে এর ভিতরে এ প্লাস বি প্লাস সি যদি আমরা বানাই নিই, তাহলে আমাদের ক্যালকুলেশন অনেক বেশি সুবিধা হবে। এখানে খেয়াল করো, এ প্লাস সি তো আছে,
আর একটা প্লাস বি দিলাম। সো একটা প্লাস বি, বাট এখানে আছে মাইনাস বি। সো এখন এখানে কত দেওয়া লাগবে? মাইনাস টু বি দেওয়া লাগবে না? এই লাইনটা হ্যাঁ। বুঝছো? ওকে। এরপরে ফোর, এইখানে বি প্লাস সি আছে, একটা প্লাস এ দিলাম, তাহলে এখানে দেওয়া লাগবে মাইনাস টু এ, এটা মিলানোর জন্য। আর এখানে এ প্লাস বি প্লাস সি, তাহলে এখানে মাইনাস টু সি দেওয়া লাগবে মিলানোর জন্য। তো এখন দেখো, আমরা এ প্লাস বি প্লাস সি এর মান যদি জিরো বসাই, তাহলে এটা হচ্ছে জিরো মাইনাস টু বি এর উপর স্কোয়ার। আচ্ছা, এখানে আমি প্লাস কেন দিচ্ছি, এখানে মাইনাস তো। সো এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে। সো এটা হবে জিরো বসালে মাইনাস টু এ, এইখানে জিরো বসালে মাইনাস টু সি। সো এটা হচ্ছে আমাদের ফোর বি স্কোয়ার, চার দোগুণ আট, আট দোগুণ ষোলো এ সি। ওকে। তো এইখানে আমরা যদি ফোর কমন নেই, তাহলে আসতেছে বি স্কোয়ার মাইনাস এসি। কিন্তু আমাদের এই পর্যন্ত আমরা যদি নিয়ে আসি, তাহলে কি এখানে চলবে? এখানে চলবে না। তো আমাদের এটা কি দেখাইতে হবে? পূর্ণবর্গ দেখাইতে হবে। সো এখানে পূর্ণবর্গ দেখানো মানে এইখানে তোমার পুরোটার উপরই স্কোয়ার, এই ফরম্যাট নিয়ে আসতে হবে। ওকে, সো আমরা এখন এই ফরম্যাট এখান থেকে কিভাবে নিয়ে আসতে পারি? ফোর, এখন দেখো, এই যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এখান থেকে বি এর মান কি লেখা যায়? মাইনাস এ মাইনাস সি না? So এখন আমরা যদি এখানে বি এর মান যদি বসাই দেই, মাইনাস এ মাইনাস সি এর উপর স্কোয়ার মাইনাস এ সি। আচ্ছা, এইখানে তো আবার একটা বলিস, এখান থেকে ফোর কমন নিলে হবে। ফোর যদি তুমি কমন নাও, এখানে হবে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। সো এই জন্য সামনে একটা ফোর আবার এইখান থেকে গুণ হবে। ওকে, সো এইখানে ফোর, আর এইখানে এখানে কি হচ্ছে খেয়াল করো, এ স্কোয়ার প্লাস টু এসি প্লাস সি স্কোয়ার মাইনাস ফোর এসি। এটা কি বুঝছো? হ্যাঁ। ওকে, এখানে মাইনাস এ এবং মাইনাস সি, এটাকে কিভাবে লেখা যায় দেখো, এই যে এখন একটা তুমি যদি একটা মাইনাস সাইন কমন নাও, এটা মানে তো সবার উপরে স্কোয়ার, মানে আলটিমেটলি স্কোয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে। সো আমরা দেন একবারে সূত্র ভাঙাইলাম। এখন এখানে কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস টু এসি প্লাস সি স্কোয়ার। সো এটা আমাদের কিসের সূত্র? এ মাইনাস সি হোল স্কোয়ার। এবং এখন আমাদের পুরোটার উপরে স্কোয়ার দরকার। সো টু ইন্টু এ মাইনাস সি ইন্টু স্কোয়ার। সো এখন এটা পূর্ণবর্গের ফরম্যাটে চলে আসছে। সো এখন যদি এটা তোমার পূর্ণবর্গের ফরম্যাটে যদি চলে আসে, সো এখন যেহেতু নিশ্চয়ক পূর্ণবর্গ, সেহেতু এখানে কি হবে, মূলগুলা মূলদ হবে।